আমার এক বন্ধু আমাদের ছাত্র জমানায় তার মানে হবু বধূকে নিয়ে সাথে ঘুরছিল। তা আমরা জিজ্ঞেস করলাম কে, বললে যে আমরা প্রায় বিবাহিত। আমরা জিজ্ঞেস করলাম এইটা আইনের দৃষ্টিতে প্রায় বিবাহিত হয় না, তুমি আইনের ছাত্র, আমাদের এক আইনের বন্ধু, এটা হয় বিবাহিত অথবা অবিবাহিত, ইন বিটুইন কিছু নাই। তা এখন কি এটা প্রায় অসাংবিধানিক সরকার বা প্রায় বিপ্লবী সরকার এরকম কোনো টার্ম আছে যারা বলছে নো? পিআর পদ্ধতি কি, এর উপরে কথা হলো, বাকিগুলো সংবিধান সম্পর্কিত। আমার কাছে আজ পর্যন্ত যা জানা ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে নির্বাচন, ইন শর্ট পিআর পদ্ধতি বলে। কিন্তু সারা পৃথিবীতে যেখানে পিআর পদ্ধতি বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন আদলে বিভিন্নভাবে চালু আছে, তাদের অভিজ্ঞতা দিয়ে যেটা বলা যায়, পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস, যেটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। বরিশাল কাজল পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে পিআরের অভিজ্ঞতা আছে তার একটা গবেষণাধর্মী, একটা বিশ্লেষণধর্মী বক্তৃতা দিয়েছে। আমরা খুব সমৃদ্ধ হয়েছি। তাতে করে দেখা যায় কোথাও কোথাও 1-1.5 বছর লেগে যায় শুধু সরকার গঠন করতে ইলেকশনের পরে, এবং কোন রকমে সরকার গঠন করতে পারলেও সেই সরকারের স্থায়িত্ব হয়তো কয়েক মাস বা 1 বছর 1.5 বছর হয়। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, যাতে কিছু সিট বেশি পায়, কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে, বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে এবং সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে, এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে। তাতে কাদের লাভ? লাভ হলো বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভজনক পর্যায়ে থাকবে তাদের লাভ। তার মানে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না, যারা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি চায় না, যারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে, যে বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে, অস্থিতিশীলতা থাকে, তাহলে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। অথবা দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে, সমস্ত দাবি আদায় করা যাবে। তা আমরা কি সেটা চাই? আমাদের জনগণের অভিপ্রায় কি? অনেক লম্বা বক্তব্য অনেক জায়গায় অনেক বিশিষ্ট লয়াররা বিভিন্নভাবে দিয়েছে। বলা হচ্ছে এই সরকার পুরোপুরি সাংবিধানিক সরকার না, পুরাপুরি না অভিপ্রায়ের সরকার। বলা হচ্ছে এটা নাকি মাঝামাঝি সরকার। তা আমি বললাম এই বিষয়টা তো আগে নির্ধারণ করা দরকার। কিভাবে? বললো অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এটা পুরোপুরি সাংবিধানিক না। প্রথম যুক্তি তাদের। এই যুক্তির জবাব হচ্ছে অভিপ্রায় অনুযায়ী জনগণের চূড়ান্ত অভিব্যক্তি রূপে যে দলিল, সেই দলিলের নাম সংবিধান। কিন্তু সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত সংবিধান হিসেবে প্রকাশিত না হবে, গৃহীত না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা অভিপ্রায় হলো এখানের ওখানের প্রেস ক্লাবের গুলিস্তান বক্তৃতায়। সেই অভিপ্রায়টা যেটা সন্নিবেশিত হয়েছে সাংবিধানিকভাবে প্রথম গণপরিষদে, তখন প্রস্তাবনায় বলা হয়েছে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে এই সংবিধানের প্রাধান্য থাকবে। প্রস্তাবনার 4র্থ প্যারা।
এটাকে আবার সংবিধানের সুপ্রিমেসি বর্ণনা করতে যে সংবিধানের 7 ধারায় বলা আছে আর্টিকেল 7-এ যে জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক, এবং 7-এর 2-এ বলা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম, চরম নয় পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এখন যদি বলা হয় জনগণের অভিপ্রায়ে এই সরকার গঠিত হয়েছে, ইয়েস, গণ অভ্যুত্থানের অভিপ্রায়ে এই সরকার গঠিত হয়েছে, কিন্তু সেই অভিপ্রায়টাকে লেজিটিমেসি দেওয়ার জন্য আমার আর্টিকেল 106-এর আশ্রয় নিতে হয়েছে। এমনি এমনি হয় নাই। বলছে এটা না সাংবিধানিক সরকার, না বিপ্লবী সরকার, শহীদ মিনারে যে ডিক্লারেশন দিয়ে যে কোনো সরকার হয় সেটা হয় নাই। কিন্তু মাঝামাঝি সরকার বলতে তো কিছু নাই। আমার এক বন্ধু আমাদের ছাত্র জমানায় তার মানে হবু বধূকে নিয়ে সাথে ঘুরছিল। তা আমরা জিজ্ঞেস করলাম কে, বলে যে আমরা প্রায় বিবাহিত। আমরা জিজ্ঞেস করলাম এইটা আইনের দৃষ্টিতে প্রায় বিবাহিত হয় না। তুমি আইনের ছাত্র, আমাদের এক আইনের বন্ধু, এটা হয় বিবাহিত অথবা অবিবাহিত, ইন বিটুইন কিছু নাই। তা এখন কি এটা প্রায় অসাংবিধানিক সরকার বা প্রায় বিপ্লবী সরকার এরকম কোনো টার্ম আছে যারা বলছে? নো। সরকারকে বৈধ হতে হয়, এবং সরকারের বৈধতা দেওয়ার জন্য এই অভিপ্রায়কে লেজিটিমেট করার জন্য আর্টিকেল 106-এর আশ্রয় নেওয়া হয়েছে।